হ্যালো স্টুডেন্টস, দেখো তোমরা হয়তো লক্ষ্য করেছো যে কেমিস্ট্রির বিভিন্ন টপিক পড়তে গিয়ে বা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গিয়ে কয়েকটা টার্ম বারবার করে ঘুরে ফিরে আসে। যেমন ধরো অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব, মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব বা অ্যাটমিক মাস ইউনিট, এই টার্মগুলো বলছি। ফর্মাল ওয়েট বা সংকেত ভর, তাছাড়া মোল, তাছাড়া মোলার ভলিউম, ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার বা নর্মালিটি, মোলারিটি, এই সব কয়েকটা টার্ম বারবার ঘুরে ফিরে আসে। তো এইগুলো আমরা যদি এক জায়গাতে বা আগেই শিখে রাখি, মানে অ্যাকচুয়ালি পড়াশোনা করার আগেই, মানে কেমিস্ট্রির নিয়ে আগে, মানে বাকি সাবজেক্ট টপিকগুলো পড়ার আগে যে আগেই শিখে রাখি, তাহলে ওই টার্মগুলো যখন যেখানে আসুন না কেন আমাদের সেরকম আমাদের মধ্যে কোনো ডিস্টারবেন্স আসবে না, আমরা খুব ইজিলি সেটাকে হ্যান্ডেল করতে পারবো। তো সেই সুবিধাটা যাতে হয়, সেই জন্যই আমি চেষ্টা করছি না, করবো। সামনের হয়তো তিন চারটা ক্লাস জুড়ে দেখি কটা ক্লাস লাগে, এই সমস্ত এই টার্মসগুলো এখানে আমি একটা জায়গাতে আলোচনা করে দেবো, রাইট? তো আজকে আমরা আলোচনা করব, এখানে লিখে রেখেছি অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব, তার সঙ্গে সঙ্গে আণবিক গুরুত্ব, সংকেত ভর, অ্যাটমিক মাস ইউনিট, এগুলো চেষ্টা করছি আজকে আলোচনা করার। তো শুরু করা যাক অ্যাটমিক ওয়েট দিয়ে। অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব, দেখো একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো যদি বলা হয় যে এই পেনটার ভর কত, তুমি কি করবে? সিম্পল একে দাঁড়িপাল্লায় বা নিয়ে রাখবে, বা এখন তো ইলেকট্রনিক তো তোমার ওয়েট মেশিন আছে, ওখানে ওর উপরে রাখলে সঙ্গে সঙ্গে তোমাকে কী দেবে? ভর বলে দেবে। তো বেশ খুব ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে যদি বলা হয় যে একটা অ্যাটমের ভর কত হবে, মানে ধরো একটা নাইট্রোজেন পরমাণু ভর, কি একটা সোডিয়াম পরমাণু ভর, কি একটা হাইড্রোজেন পরমাণু ভর, কি একটা কার্বন পরমাণু ভর, যে কোনটা মোলের একটা পরমাণুর ভর তোমাকে যদি বলা হয় যে নির্ণয় করো, কোনো তোলা যন্ত্রের সাহায্যে বা কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোনোভাবেই কোনো ওই ওয়েট মেশিনের সাহায্যে মেজার করতে পারবে না, কারণ একটা পরমাণু ভর অত্যন্ত নগণ্য। তোমরা একটা 10⁻20, 22 এইসব অর্ডারে, যেমন ধরো তোমরা জানো যে একটা এক্সাম্পল দিচ্ছি, প্রোটনের ভর। একটা প্রোটনের ভর হচ্ছে প্রোটন না হাইড্রোজেন 1.605 into 1.675 most probably 6725, যাই হোক, ইন্টু 10⁻24। এটা বড় কথা না, প্রোটন আর নিউট্রনের ভর প্রায় কাছাকাছি। 10⁻24 গ্রাম। এইটা দেখো মানে কত কম। 10⁻24 মানে বুঝতে পারছো তো, মানে একের গায়ে 24টা শূন্য দ্বারা যে সংখ্যাটা হবে সেইটা দিয়ে ভাগ করা হবে, তার অত্যন্ত নগণ্য। তো সেটা তো আমাদের কোনো দাঁড়িপাল্লায় মাপা যাবে না। তাহলে এর সলিউশন কি? তাহলে আমরা একটা পরমাণু ভর, ধরো তোমার কাছে 5টা পরমাণু আছে, 5টা মূলের পরমাণু আছে, তাদের মধ্যে কে ভারী, কে কতটা ভারী, কে হালকা, এদের তুমি তুলনা করবে কী করে? তোমাকে যদি ভ্যালুগুলো বলেও দেওয়া থাকে, ধরো হাইড্রোজেন ভর এত, নাইট্রোজেন, অক্সিজেন এরকম দিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রেও এটা ইন্টারপ্রেট করতে বেশ এটা কি অসুবিধাজনক, কারণ -10⁻24, কারো 10⁻22 কি -23 এরকম আছে। তো তার জায়গায় যদি আমরা সিম্পল সংখ্যা ধরো 2, 3, 4, 5, 7 এইভাবে যদি প্রকাশ করে একটা কতগুলো মৌলের ভরকে তুলনা করতে পারি, তো তার চেয়ে তো ভালো কিছু হতে পারে না। তো সেই জন্য বিজ্ঞানীরা একটা ইউনিক পদ্ধতি ইউজ করলেন, সেটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ওয়েট বা আপেক্ষিক পারমাণবিক ভর। এখন রিলেটিভ পারমাণবিক ভর, তার এতে সুবিধা কী হলো? দেখো, রিলেটিভ পারমাণবিক ভর মানে কোনো একটা আপেক্ষিক পারমাণবিক ভর, যেটাকে আমরা পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বলছি, এটা কিন্তু একটা মৌলের প্রকৃত ভর নয়। কি বললাম? এটা মৌলের প্রকৃত ভর নয়, এটা হচ্ছে একটা মৌলের ভর কোনো একটা মৌলের পরমাণু ভরের সাপেক্ষে, আপেক্ষিক। ধরো কোনো একজন ব্যক্তি
ধরো যাক কোনো একটা জায়গায় একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো কোনো একটা জায়গায় ধরো 10 জন মানুষ আছে, 10 জন। তো তুমি কি করতে চাইছো যে ওদের আলাদাভাবে ভর নির্ণয় করতে চাইছো ডেফিনেটলি, কিন্তু হয়তো সেইভাবে বাটখারা নেই, তোমার কাছে অ্যাভেলেবেল নেই, রাইট? এবার বা তুমি কী করবে, একটা কাজ করতে পারো যে তাদের সেই যে 10 জন ব্যক্তি আছে তাদের তুমি কি করতে পারবে, তাদের কি তাহলে ওদের ভর কি তুলনা করতে পারবে না, কে ভারী কে হালকা নিজেদের মধ্যে রিলেটিভলি, মানে নিজের মধ্যে কে এই 10 জনের মধ্যে কে বেশি ভারী কে কম ভারী তুলনা করতে পারবে না? পারবে। একটা ইউনিক পদ্ধতি নিতে হবে। কী করতে হবে, যে কোনো একজনকে তুমি ওই 10 জন বাদ দিয়ে কোনো একজনকে কী করলে, বা 10 জনের মধ্যে থেকে একজনকে নিতে পারো, একজনকে স্ট্যান্ডার্ড ধরে নিলে। এখন ধরে নিলে যে এই ব্যক্তি, একজন ব্যক্তিকে স্ট্যান্ডার্ড ধরে নিলে যে এর ভর হচ্ছে 1, তার মানে কি অ্যাকচুয়ালি ওর ভর 1 নয়, ওর ভরকে স্ট্যান্ডার্ড 1 ধরে নেওয়া হলো। এবার ওই সেই দাড়িপাল্লায় ওজন করা দেখেছো তো, নিশ্চয়ই দেখেছো। ওই একদিকে ওই ভদ্রলোককে বসিয়ে, ওই ব্যক্তিকে বসিয়ে, আরেকদিকে এই আরেকজন ব্যক্তিকে বসিয়ে, যার আমরা ভর মাপতে চাইছি, বসিয়ে আমরা কী করবো, ছোটোখাটো ব্যালেন্স করতে পারি, মানে ওদেরকে বাটখারা দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি। তো এখানে এই ক্ষেত্রে আমরা যে ব্যক্তির ওজনটা পেলাম, ভর পেলাম, এটা কি তার অ্যাকচুয়াল ভর নয়, এটা হচ্ছে আপেক্ষিক, মানে ওই ব্যক্তির সাপেক্ষে কত। মানে ধরো এমন হলো, কথাটা এইভাবে বলা যেতে পারে, ধরো একজন ব্যক্তির অ্যাকচুয়াল ভর হচ্ছে ধরা যাক 80 কিলো, রাইট? একজন ব্যক্তির অ্যাকচুয়াল ভর হচ্ছে 80 কিলোগ্রাম। এই 80 কিলোগ্রাম একজনের ভর, রাইট? পার্সন এ। আর পার্সন বি, তার ভর ধরা যাক 40 কিলোগ্রাম। তাহলে এবার আমি যদি বলি এই এ বি এর সাপেক্ষে কত গুণ ভারী, না 80/40 মানে 2। এই যে 2 ইউনিটটা পেলে, এই ভ্যালুটা পেলে, এইটা আসলে হচ্ছে আপেক্ষিক ভর, মানে এর সাপেক্ষে দ্বিগুণ, রাইট? এবার ধরো তুমি এ আর বি এর কারোই ভর জানো না, তুমি কি করবে, একজন বি এর ভরটা ধরে নিলে, তুমি কোনো একজনকে ভরটা ধরে নিলে, ধরে নিয়ে তার সাপেক্ষে তুমি কি করবে, দেখবে কত গুণ ভারী, সেটা হচ্ছে আপেক্ষিক ভর। তো ব্যাপারটা বোঝা গেল। পরমাণু ক্ষেত্রেও এই কনসেপ্টই কাজে লাগানো হয়েছে। বলা হচ্ছে যে কোনো একটা মৌলের একটা পরমাণু ভর অন্য কোনো একটা মৌলের ভরকে একক ধরে তার থেকে কত গুণ, সেইভাবে আমরা পরিমাপ করতে পারি। এখন কোন মৌলের ভরকে আমরা একক ধরব বা কত ধরব, সেইটা দেখতে গিয়ে বা সেইটার ক্ষেত্রে 3টে স্কেল নিয়ে আসা হলো। মানে 3টে, দেখো তুমি যদি যেমন ধরো 118টা টোটাল আমাদের মৌল আছে মানে পিরিয়ডিক টেবিলে, তো 118টা মৌলের তাদের যদি পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর যদি হাইড্রোজেনের সাপেক্ষে নির্ণয় করো, তাহলে তাদের প্রত্যেকেরই কী পাবে, একটা আপেক্ষিক পারমাণবিক ভর পাবে। তাহলে যে ভ্যালুগুলো পাবে সেটা হচ্ছে হাইড্রোজেন স্কেলে। যদি কার্বনের সাপেক্ষে করে তাহলে কার্বন স্কেল, অক্সিজেনের সাপেক্ষে করলে অক্সিজেন স্কেলে, 3টে স্কেলেই পরিমাপ করা হয়। এখন বর্তমানে কার্বন স্কেলটাকে IUPAC মান্যতা দিয়েছে। তো আমি 3টেই দেখাবো। তার আগে তোমাদের বেসিক ডেফিনেশনটা বলে দিই যে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, একে আমরা আণবিক ভরও বলি, পারমাণবিক গুরুত্ব বলি, পারমাণবিক ভর বলি, পারমাণবিক গুরুত্ব বলি, বা একে অ্যাটমিক ওয়েটও বলি। এইটা হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, কোনো মৌলের একটা পরমাণু ভর ডিভাইড বাই মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম। দেখো এটা যদি হাইড্রোজেন অ্যাটমের সাপেক্ষে করি, তাহলে যে স্কেলটা পাবো সেটা হচ্ছে হাইড্রোজেন স্কেলে। মানে হাইড্রোজেনের সাপেক্ষে তুমি এখানে যত পরমাণু আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন সব বসাও, তাহলে যে ভ্যালুটা পাবে সেগুলো হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে পারমাণবিক গুরুত্ব। এটা বলে হাইড্রোজেন স্কেলে। যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি বললাম যে নাইট্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে ধরো 14, রাইট? নাইট্রোজেনের অ্যাটমিক মাস 14। তার মানে কি, নাইট্রোজেনের একটা পরমাণু ভর একটা হাইড্রোজেন পরমাণু ভরের তুলনায় 14 গুণ ভারী। মানে এইটা হচ্ছে হাইড্রোজেন স্কেল। বলা হলে হাইড্রোজেন স্কেলে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14,
তার মানে নাইট্রোজেনের একটা পরমাণু ভর একটা হাইড্রোজেন পরমাণু ভরের তুলনায় 14 গুণ ভারী, রাইট? এটা হচ্ছে এর মিনিং। এবার হাইড্রোজেন স্কেল পরবর্তীকালে রিপ্লেসড হলো কী দিয়ে? না, অক্সিজেন স্কেলের দ্বারা। বিভিন্ন কারণে আমিও ডিটেলসে যাচ্ছি না। হাইড্রোজেন স্কেলকে আমরা অক্সিজেন স্কেলে দ্বারা একে রিপ্লেস করলাম। অক্সিজেন স্কেলে কী বলা হচ্ছে না, গল্পটা কি উপরে, যে মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ডিভাইড বাই, মানে একটা মোলের একটা পরমাণু ভর ডিভাইড বাই ওয়ান মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম, একটা অক্সিজেন পরমাণুর ভর ওয়ান অক্সিজেন অ্যাটম ইন্টু 1/16। মানে কি হলো, যে বলা হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণু ভর একটা অক্সিজেন পরমাণু ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটা হচ্ছে অক্সিজেন স্কেলে, রাইট? এবারে 16টা কি না, এটা ধরে নেওয়া হয়েছে, এই ভ্যালুটা ধরে নেওয়া হয়েছে। তো ধরে নেওয়া হয়েছে যে অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে তোমার 16 ধরে নেওয়া হয়েছে। যাই হোক, এবার যদি আমরা আসি কার্বন স্কেলে, যেটা বর্তমানে IUPAC এটাকে মান্যতা দিয়েছে, তো আমরা এখন বর্তমানে কার্বন স্কেলে ইউজ করব। তাহলে এটা কী হবে? এখানে বলা হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ডিভাইড বাই মাস অফ ওয়ান কার্বন অ্যাটম ইন্টু 1/12, মানে একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী, সেটা হচ্ছে ওর পারমাণবিক গুরুত্ব। দেখো, ডেফিনেশন তো সবার ক্ষেত্রেই ডেফিনেশনের স্টাইলটা একই, শুধু হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ওই স্কেল ওয়াইজ এই নামগুলো বলতে হবে। এখন দেখো, যদি আমরা এর ইউনিট বলি, ইউনিট একক, এটা হচ্ছে ইউনিটলেস। অ্যাটমিক ওয়েটের কোনো ইউনিট বা একক নেই। কেন নেই? বুঝতেই পারছো, এইটা ভর আর নিচটা ভর, দুটো ভরের যখন অনুপাত হয়ে যায়, অ্যাটমিক ওয়েট তো একটা অনুপাত, সেই জন্য অ্যাটমিক ওয়েটের কোনো কি নেই, ইউনিট নেই। ধরো আমি যদি বলি তোমার হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, তো 1, ধরো অক্সিজেন হচ্ছে 16, তো এই যে কোনো অ্যাটমিক ওয়েটের কি নেই, কোনো তোমার একক নেই। ওকে, তো তোমাদের বলে রাখছি এখন থেকে, তোমরা বেশ কয়েকটা মৌল তাদের অ্যাটমিক ওয়েট মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ অ্যাটমিক ওয়েটগুলো দেওয়া থাকতে পারে কোনো কোনো জায়গায়, কিন্তু কয়েকটা মুখস্থ মনে রাখা মানে দরকার। যাই হোক, তো অ্যাটমিক ওয়েট ভ্যালু কীভাবে মনে রাখবে তার একটা ট্রিক আমি শেখাবো নেক্সট ক্লাসে। আজকে আমরা শুধু এর কনসেপ্টগুলো একটু বুঝে নিই। তো অ্যাটমিক ওয়েট হলো, অ্যাটমিক ওয়েট এই যে ইউনিটলেস সেটা বুঝলাম। এবার আমরা চলে আসবো গ্রাম অ্যাটমিক ওয়েট, গ্রাম পারমাণবিক গুরুত্ব, গ্রাম অ্যাটমিক ওয়েট, বা একে বলা হয় গ্রাম পারমাণবিক গুরুত্ব। তো সিম্পল, কোনো একটা মৌলের পারমাণবিক গুরুত্ব তত গ্রামকে আমরা কি বলবো, বা ঘুরে আমরা যদি অন্যভাবে বলি, কোনো মৌলের পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যে গ্রামে প্রকাশিত যে সংখ্যাটা হয়, সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক গুরুত্ব। যেমন ধরো আমি যদি বলি যে অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন হচ্ছে 16, তাহলে গ্রাম অ্যাটমিক ওয়েট, গ্রাম পারমাণবিক গুরুত্ব কত, মানে হচ্ছে 16 গ্রাম। তাহলে গ্রাম পারমাণবিক গুরুত্ব কিছু না, পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেটা হচ্ছে তার গ্রাম পারমাণবিক গুরুত্ব। যেমন নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক গুরুত্ব হচ্ছে 14 গ্রাম, কারণ নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14। সোডিয়ামের 23 গ্রাম, কারণ পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23। তো পারমাণবিক গুরুত্ব যত তাকে আমরা গ্রামে প্রকাশ করব, গ্রাম পারমাণবিক গুরুত্ব পেয়ে যাবো, দ্যাটস ইট। এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট মনে রাখবে, এটা সব দিন কাজে লাগবে, যে কোনো একটা মৌলের 1 গ্রাম পারমাণবিক গুরুত্ব
মানে এটা গ্রাম পারমাণবিক গুরুত্ব 1 গ্রাম অ্যাটমিক ওয়েট, মানে 1 গ্রাম পারমাণবিক গুরুত্ব, 1 গ্রাম পারমাণবিক গুরুত্ব মানে হচ্ছে ধরো যদি আমি অক্সিজেনে বলি, যদি অক্সিজেনের তাহলে কত হবে 16 গ্রাম। তো কোনো একটা মৌলের 1 গ্রাম পারমাণবিক গুরুত্ব পরিমাণে, মানে তার মানে আমরা ঘুরে বলতে পারি যে 16 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম পারমাণবিক গুরুত্ব অক্সিজেন পরমাণু। তো 16 তার মানে কি কোনো একটা মৌলের 1 গ্রাম পারমাণবিক গুরুত্ব পরিমাণে কতগুলো পরমাণু থাকবে জানো? অ্যাভোগাড্রো সংখ্যক। কতগুলো পরমাণু থাকবে? 6.023 × 10⁻23। এটা আমরা কি জানি? অ্যাভোগাড্রো নাম্বার। তোমরা জানো নিশ্চয়ই, নাম শুনে থাকবে, অ্যাভোগাড্রোস নাম্বার। তার মানে এটা ঘুরিয়ে বলতে পারি যে 6.023 × 10⁻23 সংখ্যক কোনো একটা মৌলের পরমাণুর ভর হচ্ছে কত? 16 গ্রাম। মানে ধরো আমি যদি বলি অক্সিজেন, তাহলে অক্সিজেন মৌলের 6.023 × 10⁻23 সংখ্যক, বা ঘুরে বলতে পারো যে 6.023 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে 1 গ্রাম পারমাণবিক গুরুত্ব পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক কণা বা পরমাণু থাকে। এটা মাথায় রাখবে, বেশ। এটা আমাদের পরে আবার কাজে লাগবে, যখন আমরা মোল পড়ব এটা আবার কাজে লাগবে। এবার হচ্ছে গ্রাম অ্যাটমিক নাম্বার। এই টার্মসগুলো আমরা একটা একটা করে মনে রাখার চেষ্টা করব। তাহলে অ্যাটমিক ওয়েট শিখলাম, গ্রাম অ্যাটমিক ওয়েট শিখলাম। এবার আমরা শিখব গ্রাম অ্যাটমিক নাম্বার। গ্রাম অ্যাটমিক নাম্বার মানে গ্রাম পরমাণু সংখ্যা। গ্রাম পরমাণু সংখ্যা মানে সিম্পল মনে রাখবে যে 1 গ্রাম অ্যাটমিক ওয়েট মানে তার যত গ্রাম, সেইটা হচ্ছে তার সেই তত গ্রাম পরিমাণ মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু সংখ্যা। সিম্পল যদি বলি গ্রাম অ্যাটমিক ওয়েট মানে, আমি একটা এক্সাম্পল দেখাবো, এটা হচ্ছে ওয়েট বাই অ্যাটমিক ওয়েট, কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ডেফিনেটলি ওয়েট বাই অ্যাটমিক ওয়েট। যেমন ধরো আমরা যদি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেন হচ্ছে 14, নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 14, এর মাস নাম্বার 14, অ্যাটমিক ওয়েটও 14। তো নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 14। তো এবার আমি বললাম যে ধরা যাক 42 গ্রাম নাইট্রোজেন আছে। যদি কোশ্চেন বলা হয় যে 42 গ্রাম নাইট্রোজেন সমান কত গ্রাম অ্যাটমিক নাম্বার বা কত গ্রাম পরমাণু সংখ্যা কে নাইট্রোজেনের, বা আমরা বলতে পারি এটাকে এইভাবে সহজ করে বলা যেতে পারে যে 42 বা 42 গ্রাম নাইট্রোজেন মানে কত গ্রাম পরমাণু, রাইট? কত গ্রাম পরমাণু। তাহলে পারমাণবিক গুরুত্ব যত তত গ্রাম মানে 1 গ্রাম পরমাণু। তাহলে কী হবে? কি বলতে পারি? 14 গ্রাম ইকুইভ্যালেন্স টু 1 গ্রাম অ্যাটম। 14 গ্রাম মানে তার পারমাণবিক গুরুত্ব যত তত গ্রাম মানে 1 গ্রাম অ্যাটম বা 1 গ্রাম পরমাণু। তাহলে 42 গ্রাম মানে কত হবে? 42/14 মানে 3 গ্রাম অ্যাটম। তো ঘুরিয়ে বলতে পারো যে 3 গ্রাম অ্যাটম নাইট্রোজেন মানে 42 গ্রাম নাইট্রোজেন। তাহলে যে কোনো যদি বলা হয় 3 গ্রাম অ্যাটম হিলিয়ামের হচ্ছে 4, তো 3 গ্রাম অ্যাটম হিলিয়াম তার মানে তোমার কত হবে? 12 গ্রাম হিলিয়াম হবে। মানে গ্রাম অ্যাটম যত হবে, গ্রাম অ্যাটমকে অ্যাটমিক নাম্বার দিয়ে গুণ করে দিলেই আমরা মাস পেয়ে যাব, বা এই ইকুয়েশন, এই গ্রাম অ্যাটম সমান ওয়েট বাই অ্যাটমিক ওয়েট। এখান থেকে তুমি যে কোনো একটা আননোন থাকলে বার করে নিতে পারবে। বেশ, এটা হলো অ্যাটমিক মাস, এই গ্রাম অ্যাটমিক নাম্বার বা গ্রাম পরমাণু সংখ্যা। এবার আমরা একটা টার্ম শিখব অ্যাটমিক মাস ইউনিট। আমরা গেলে একটা টার্মগুলো শিখছি। AMU এটাকে বলা হয়, এটাকে অর একে বলা হয় ইউও বলা হয়, और একে ডাল্টনও বলা হয়। AMU ফুল নাম হচ্ছে অ্যাটমিক
মাস ইউনিট, অ্যাটমিক পারমাণবিক ভর একক, বাংলায় বলে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। একে এই এসআই বা আইইউপিএসি বলতে কি ইউ বলা আছে, মানে ইউনিফাইড মাস বলা হয়, ইউনিফাইড মাসও বলা হয়। তার একটারই বিভিন্ন রকম হয় না, একজনের 3-4টা নাম হয়, ভালো নাম, ডাক নাম, অমুক নাম, তসুক নাম, সেরকম এএমইউ যা ইউ তা একে ডাল্টনও বলা হয়। তো এখন এই এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিটটা কিসের জন্য দরকার হয়? দেখো, পরমাণুর ভর তো অত্যন্ত কম, তাহলে সেক্ষেত্রে ওই যে বললাম 10⁻20 মানে 10⁻24 এইরকম গ্রাম, যদি গ্রামে বার করো, কেজি হলে আরও 1000 দিয়ে ভাগ হবে। তো গ্রামে বা কেজিতে এরকম তুলনামূলক পরমাণুর ক্ষেত্রে পরমাণু ভর এতই কম, একটা পরমাণু ভর এতই কম যে তার কাছে গ্রাম একক, গ্রাম ইউনিটে অনেক বড় ইউনিট, সেক্ষেত্রে ওই জন্য 10⁻⁻ অনেক মাইনাস হয়। তো এক্ষেত্রে বলা হয়েছে যে না, আমরা যদি একটা সংখ্যা দিয়ে সিম্পল বলে দিতে পারি তাহলে আরও ভালো। সেই জন্য কী করা হলো না, অ্যাটমিক মাস ইউনিট নিয়ে আসা হলো। তো অ্যাটমিক মাস ইউনিট কী জন্য নিয়ে আসা হলো না, কোনো একটা পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হয় এই যে একক, এই এককটার সাহায্যে। তাহলে অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে, বা ইউ বা ডাল্টন যাই বলো না কেন, কোনো একটা মৌলের একটা পরমাণুর প্রকৃত ভরকে নির্দেশ করে এই এককটার সাহায্যে। মানে কোনো একটা মৌলে, যেমন ধরো আমরা এই কলমটা যদি আমরা ভর বলি, গ্রামে বলতে পারি কি মিলিগ্রামে বলতে পারি, আবার যদি কোনো ভারী বস্তু হয় কেজিতে বলতে পারি বা কুইন্টালে বলতে পারি। সেরকম হাইড্রোজেন বা নাইট্রোজেন বা অন্যান্য পরমাণুর মানে পরমাণু তো এত ক্ষুদ্র বা খুব নগণ্য খুব কম ভরের একটা পরমাণু, কোনো একটা এত কম ভরকে প্রকাশ করার জন্য আমরা এএমইউ এই এককটা নিয়ে আসি। এটা একক, অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে একটা একক। যেমন আমরা বলি যে 1 কেজি মানে 1000 গ্রাম, অর্থাৎ এদের মধ্যে একটা রিলেশন আছে। সেরকম এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিটকে আমরা গ্রামে প্রকাশ করতে পারি, কিলোগ্রামে প্রকাশ করতে পারি। অর্থাৎ কি বুঝলে, অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে ভর প্রকাশেরই একটা একক। এবং সেটা কাদের ভর না, একদম মানে কি বলবো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার যখন ভর আমরা নির্ণয় করি, বেসিক্যালি একটা পরমাণু ভর যখন নির্ণয় করি, তখন আমরা অ্যাটমিক মাস ইউনিট এই ইউনিটে বার করি। তাহলে আমাদেরকে জানতে হবে যে 1 অ্যাটমিক মাস ইউনিট পরিমাণ মানে কত গ্রাম, কারণ গ্রামের সঙ্গে কোরিলেটটা তো করাতে হবে। তাহলে কী বলা হচ্ছে না, 1 এএমইউ এইটা সমান হচ্ছে 1/12 ইন্টু 1 মাস অফ 1 কার্বন অ্যাটম, 1 কার্বন C12 অ্যাটম। কার্বনের আবার C12 কেন লিখছি, কার্বনের হচ্ছে 1 লিখি। কার্বনের তো 3টে আইসোটোপ আছে, C12, C13, C14। C14 রেডিওঅ্যাক্টিভ খুব কম পরিমাণে থাকে, মোস্টলি C12 99% C12 থাকে। তো যেন আমরা C12 দিয়ে বলছি, এর আইসোটোপ আর কি কার্বনের। তো 1 এএমইউ মানে কি, 1/12 ইন্টু কার্বনের একটা পরমাণুর ভর, সেটা হচ্ছে 1/12, মানে সেটা হচ্ছে এএমইউ। এবারে কী করে বার করবো এএমইউর মানে কত গ্রাম? দেখো, আমি একটু আগেই বলেছিলাম, একটু জাস্ট রিমাইন্ডার দাও, যে একটু রিমাইন্ড করো যে কোনো একটা মৌলের গ্রাম পারমাণবিক গুরুত্ব তত গ্রামে কতগুলো কণা থাকে বা কতগুলো পরমাণু থাকে না, অ্যাভোগাড্রো সংখ্যক। এখন কার্বনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে, কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12। তাহলে কার্বনের গ্রাম অ্যাটমিক ওয়েট কত? 12 গ্রাম। আগেই বলেছিলাম যে 12 গ্রামের মধ্যে, গ্রামের কোনো একটা মৌলের গ্রাম অ্যাটমিক ওয়েট তত গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে। তাহলে ঘুরিয়ে লেখো, এরকমভাবে লিখতে পারি যে 6.023 ইন্টু 10⁻23, 6.023 ইন্টু 10⁻23, এত নাম্বার অফ C12 অ্যাটম এর মাস, এর মাস কত হবে? 12 গ্রাম, 12 গ্রাম। তাহলে আমাদের কত দরকার? একটা কার্বন অ্যাটম দরকার। তাহলে 1 কার্বন অ্যাটমের মাস কত হবে? 12/6.023 ইন্টু 10⁻23। তাহলে একটা কার্বন পরমাণু ভর পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার 1 এএমইউ মানে কি, এটা একটু এটাকে ইরেজ করে দিচ্ছি,
তাহলে আমরা একটা কার্বন পরমাণু ভর কত পেলাম, এই জাস্ট এখন মুছলাম, সেটা পেলাম এইরকম যে 1/12 একের 12 ইন্টু 12/6.023 ইন্টু 10⁻23। তাহলে কত হলো, 12 কাটলো, তাহলে 1/6.023 ইন্টু 10⁻23, এটা কত, এটা গ্রাম, কারণ আমরা 12 গ্রাম বলেছিলাম, এত গ্রাম, গ্রাম মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24, এত হচ্ছে গ্রাম। তো সিম্পল মনে রাখবে যে 1কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে যত পাবো সেটা হচ্ছে 1 AMU। তাহলে 1 AMU সমান এত গ্রাম, তাহলে কেজি করলে কী হবে, 10⁻27 কিলোগ্রাম হবে। তাহলে বুঝতে পারছো এটা একটা মাস প্রকাশ করে, ভর প্রকাশ করার একক। তো আমরা কি পেলাম, 1 AMU or 1 AMU বা 1 U বা or 1 Dalton equals to 1.6605 into 10⁻24 গ্রাম, যেটা কিনা 1/অ্যাভোগাড্রো নাম্বার সমান। এইটা হলো একটা পরমাণুর প্রকৃত ভর। এবার একটা পরমাণুর প্রকৃত ভর ভুল বললাম, সরি, এইটা হচ্ছে পরমাণু প্রকৃত ভর হলো না, এখন আমরা এখনো অবধি প্রকৃত ভর বার করিনি, এখন কি বার করছিলাম, 1 AMU মানে এই ইউনিটটা 1 AMU মানে কত গ্রাম, যেমন আমরা জানি 1 কেজি মানে 1000 গ্রাম, সেরকম এটা আমরা একটু দেখালাম, বুঝলাম ব্যাপারটা। এবার আমরা এখান থেকে কী বার করব, যে একটা কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে আমরা কিভাবে এই AMU সাহায্যে প্রকাশ করব। তাহলে একটা মৌলের প্রকৃত ভর কত হবে, দেখো একটু আগেই লিখেছিলাম প্রথমেই অ্যাটমিক ওয়েট, কার্বন স্কেলে অ্যাটমিক ওয়েট সমান কি লিখব, মাস অফ one atom of an element, মানে কোনো একটা মৌলের একটা পরমাণু ভর যদি কার্বন স্কেলে হয় তাহলে কি হবে, মাস অফ 1 কার্বন অ্যাটম ইন্টু 1/12। এই তো এখন দেখো এই একটু আগে কি দেখছিলাম যে 1/12 ইন্টু একটা কার্বন পরমাণু ভর, এটা কার্বন অ্যাটম পরমাণু ভর, এইটাই হচ্ছে 1 AMU। তাহলে এইটাই কি লিখবো, এটা হচ্ছে 1 AMU মানে AMU। তাহলে লিখো, তাহলে দেখো, তাহলে কোনো মৌলে একটা পরমাণু ভর কত হবে, মাস অফ অ্যান অ্যাটম অফ এনি এলিমেন্ট, কী হবে, এইটা ইজিক্যাল টু কত হবে, একটা কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর কত হবে, অ্যাটমিক ওয়েট ইন্টু AMU মানে অ্যাটমিক ওয়েটের সঙ্গে AMU বা ইউ লিখে দাও। তাহলে সেই হিসেবে ধরো আমরা লিখতে পারি তো নাইট্রোজেনের, তাহলে লিখব মাস অফ 1 নাইট্রোজেন অ্যাটম, একটা নাইট্রোজেনের প্রকৃত ভর কত হবে, 14U বা 14 AMU, ইউও যা আর AMU তা। সিমিলারলি ধরো মাস অফ 1 কার্বন অ্যাটম কত, 12U, মাস অফ 1 অক্সিজেন অ্যাটম হচ্ছে 16U। তো এইরকম কোন একটা মৌলের পারমাণবিক গুরুত্ব যত, সেই সংখ্যাটা সঙ্গে ইউ মাল্টিপ্লাই করে দেবে বা AMU, তাহলে সেইটা পেয়ে যাবে, তত গ্রাম হবে একটা পরমাণু ভর। মানে এইটা তোমার কত হবে, তুমি যদি লিখতে যাও, তোমাকে যদি বলা হয় যে নাইট্রোজেনের একটা পরমাণু ভর কত AMU, সেটা লিখো, তার সঙ্গে তাকে আবার গ্রামে প্রকাশ করো, তাহলে কী লিখবে না 14 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24 এত গ্রাম, অর্থাৎ 1 AMU মানে কত ভ্যালু পেয়ে গেছি, তো বসিয়ে দিলে হলো। এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এবং সেখান থেকে আমরা কোনো একটা মৌলের কোনো একটা পরমাণুর প্রকৃত ভর আমরা এই AMU ইউনিটের সাহায্যে প্রকাশ করতে পারি। বেশ, আচ্ছা এবার কি আছে দেখি, হ্যাঁ এবার দেখো এভারেজ অ্যাটমিক ওয়েট আলোচনা করব। এভারেজ,
বেসিক্যালি অ্যাটমিক ওয়েট সাধারণত কী হওয়ার কথা না, অ্যাটমিক ওয়েট তোমার পূর্ণ সংখ্যা হওয়ার কথা, অ্যাটমিক ওয়েট পূর্ণ সংখ্যা হওয়ার কথা। তো দেখবে যে যেমন ধরো সাধারণত কোনো একটা মৌলের মাস নাম্বার বা ভর সংখ্যা যত হয়, মাস নাম্বার যত হয় সেটা তার অ্যাটমিক সেই সংখ্যাটা, সেই নাম্বারটা বলছে, সেই সংখ্যাটাই হয় তার অ্যাটমিক ওয়েট। এখন দেখো ক্লোরিনের অ্যাটমিক ওয়েট যদি বলা হয়, ক্লোরিনের অ্যাটমিক ওয়েট কত? 35.5। এটা এক্সাম্পল নিচ্ছি, 35.5। তো এটা কি এটা ফ্র্যাকশন হয়ে গেলো, তো এটা তো তাহলে কী করে আসলো? এক্ষেত্রে কেন এই যে ফ্র্যাকশন আসলো সেই ব্যাখ্যাটা পাবো কোথার থেকে না, আইসোটোপের কনসেপ্ট থেকে। দেখো একটা মৌল এনভায়রনমেন্টে কি থাকতে পারে, একাধিক আইসোটোপে থাকতে পারে। এবার যেমন ধরো একটু আগে লিখছিলাম কার্বন 12, 13, 14 তিনটা আইসোটোপ। আইসোটোপ মানে জানো তো, আইসোটোপ মানে দুটো অ্যাটম যাদের অ্যাটমিক ওয়েট ও অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সমান কিন্তু মাস নাম্বার আলাদা। যেমন ধরো আমরা এটা ক্লোরিনটা লিখি না, ক্লোরিন এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 1735 আর ক্লোরিন 17 হচ্ছে 37। তাহলে এদের অ্যাটমিক নাম্বারটা একই আর মাস নাম্বার আলাদা। তো বা ভর সংখ্যা, মাস নাম্বার মানে প্রোটন যুক্ত নিউট্রন সংখ্যাকে কী বলা হয়? ভর সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যাকে আমরা কী বলি? ভর সংখ্যা বলি। যাই হোক, তো এক্ষেত্রে কী করা হয় না, এক্ষেত্রে এভারেজ কী করে, এদের এভারেজ বার করতে হয়। কারণ ক্লোরিন 35 আর ক্লোরিন 37 তো দুটোই কি আছে আমাদের নেচারে আছে, দুটো তো 50-50% নেই। যদি 50-50% থাকতো তাহলে ঠিকই ছিল, সমান সমান থাকলে ঠিকই ছিল, গড় ভ্যালু একই আসতো। কিন্তু এইটা মোটামুটি যতটা ক্লোরিন আমাদের নেচার আছে তার 75% এই আইসোটোপটা আছে, আর 25% মানে 100%-এর মধ্যে এইটা 75% আছে, এটা 25% আছে। তখন কি করে বার করব? তখন এই অ্যাটমিক কি ওয়েট বার করতে হবে, এদের এভারেজ অ্যাটমিক ওয়েট করতে হবে, এভারেজ। এবার এভারেজ কী করে করবে? শুধু তো 35 যুক্ত 37/2 করে দিলে হবে না, কারণ এটা তো তোমার হাফ তো নেই, 50-50 তো নেই। তাহলে কী করতে হবে না, এদের পার্সেন্টেজ এইভাবে ধরবো। কেমন করে করবে না, এই 35 আইসোটোপ কত পার্সেন্ট আছে না 75%, যুক্ত 37 আইসোটোপ কত আছে না 25%, মাল্টিপ্লাই করো ডিভাইড বাই 100। এইটা করলে মোটামুটি কত পাবে? 35.5। এটা হচ্ছে তাহলে যে সমস্ত এলিমেন্টের একাধিক আইসোটোপ আছে, অনেক ম্যাক্সিমাম এলিমেন্টের একাধিক আইসোটোপ থাকে, কিন্তু তা সত্ত্বেও তো সব মূলে তো এরকম ফ্র্যাকশন হয় না, এভারেজ করা দরকারও হয় না। কেন? কারণ হয়তো দেখা গেলো একটা আইসোটোপে 99.99% আছে, কি 99.8% আছে, আর বাকি খুব স্মল অ্যামাউন্ট, খুব কম অ্যামাউন্ট হয়তো অন্য আইসোটোপগুলো আছে। তো সেক্ষেত্রে ছিল না ধরলেও চলে। কিন্তু এখানে ক্লোরিনে 75 আর 25 একদম এইটাকে নেগলেক্ট করা যাবে না, একদম অগ্রাহ্য করে দেওয়ার মতো নয়। তার জন্য সেক্ষেত্রে কী করতে হয়, এরকম আমাদেরকে এভারেজ বার করতে হয়। বেশ, আর অ্যাটমিক ওয়েট সম্পর্কে সেরকম কিছু নেই। এবার আমরা চলে যাব মলিকুলার ওয়েট। দেখো মলিকুলার ওয়েট এটাও সেই রিলেটিভ মলিকুলার ওয়েট, ওয়েটেই আপেক্ষিক আণবিক গুরুত্ব। তো বর্তমানে আবার এই আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব বা আপেক্ষিক আণবিক গুরুত্ব ব্যবহার করা হয় না, এখন পারমাণবিক গুরুত্বই ব্যবহার করা হয়। এখন সেই কনসেপ্টটা এখানে আমাদের এখনও অবধি আমরা এখানে কোথাও অ্যাপ্লাই করিনি। তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে বলবে, আমি বলে দেবো কোনো একটা সময়। যাই হোক, এখন দেখো এই মলিকুলার ওয়েট এটা আসলে রিলেটিভ বা আপেক্ষিক আণবিক গুরুত্ব। মলিকুলার মানে আণবিক গুরুত্ব, এটা কি, এর ডেফিনেশন কি? বাই ডেফিনেশন এখানে সে কার্বন স্কেলেই করা হয় না, কোনো একটা অণুর যৌগের, রাইট, কোনো একটা যৌগের একটি অণুর ভর, এটা পরমাণু নয় কিন্তু, যেহেতু মলিকুলার বা আণবিক গুরুত্ব, কোনো যৌগের একটি অণুর ভর একটা কার্বন পরমাণু ভরের 1/12 অংশের তুলনায় যতক্ষণ ভর, এতে নিচটা কিন্তু কার্বন মানে পরমাণু। তাহলে কি হবে না 1 মাস অফ
ওয়ান মলিকুল, কোনো একটা মলিকুল অফ অ্যান্ড কম্পাউন্ড, কোনো একটা যৌগের একটা অণুর ভর একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত অণু ভারী। কার তুলনা করছি আমরা? পরমাণু ভরের সঙ্গে তুলনা করছি, অণুর সঙ্গে নয়। তাহলে কি লিখব? মাস অফ ওয়ান কার্বন অ্যাটম ইন্টু 1/12, 1/12। এইটা হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব, মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব। যাই হোক, এটা আমাদের একই ব্যাপার। দেখো, যেমন আণবিক গুরুত্বের কোনো একক নাই, পারমাণবিক গুরুত্ব যেমন একক নাই, তো আণবিক গুরুত্বের একক নেই। এটাও দুটো মাসের তোমার রেশিও বা অনুপাত, এটারও একক নেই। এখন আণবিক গুরুত্ব কীভাবে নির্ণয় করবো? আণবিক গুরুত্ব নির্ণয় করার জন্য তোমার কোনো এরকম ক্যালকুলেশন করার দরকার নেই। এরকম আণবিক গুরুত্ব নির্ণয় করতে গেলে আমাদের পারমাণবিক গুরুত্ব কাজে লাগাতে হবে। একটা অণু কী দিয়ে তৈরি? কতগুলো পরমাণু দিয়ে তৈরি, একই মৌলের হোক আর আলাদা মৌলের হোক। তো আমরা জানি প্রত্যেকটা মৌলের পারমাণবিক গুরুত্ব আছে। পারমাণবিক গুরুত্ব অনেক সময় দেওয়া থাকে কোশ্চেনে, যেমন কোনো পরীক্ষা দেবে বা কয়েকটা মুখস্থ রাখতে হয়, মুখস্থ রাখাও ভালো। তাহলে আমরা কী করবো? কোনো একটা অণুর আণবিক গুরুত্ব কী করে বার করবো? সিম্পল, সেই অণুটা বা সেই মলিকুলটা যে পরমাণু দিয়ে তৈরি, তাদের যত তাদের পারমাণবিক গুরুত্ব যত হবে মোট, সেই ভ্যালুটা হচ্ছে আণবিক গুরুত্ব। যেমন ভেরি সিম্পল, যেমন ধরো যদি বলি আমরা H2O কী আছে? দুটো হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। ওয়ান অক্সিজেন অ্যাটম আছে, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তো হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1 ধরা হয়। তাহলে এটা 2 × 1, কারণ একটা হাইড্রোজেনের যদি 1 হয় তো দুটো 2, প্লাস অক্সিজেন হচ্ছে 16, মানে কত হবে? 18। তাহলে H2ওর মলিকুলার ওয়েট হয়ে গেল 18। এবার ধরো তুমি বার করছো H2SO4, যে কোনো মলিকুলার বার করো H2SO4। H2SO4 ক্ষেত্রে তুমি কি লিখবে? না দেখো, এখানে এইভাবে তার করার দরকার নেই। দেখো, মনে করে নাও, দুটো হাইড্রোজেনের 2 প্লাস সালফার হচ্ছে 32, সালফারের 32 হয়, অক্সিজেনের 4, একটা অক্সিজেনের 16, তাহলে 4টা অক্সিজেনের জন্য 64 প্লাস 64, তাহলে এটা আসবে তোমার 98। তো এরকম যদি অ্যাটমিক ওয়েট জানা থাকে, তাহলে যে কোনো মৌলের মলিকুলার ওয়েট আমরা বার করে নিতে পারবো। এখন এগেন এখানে তোমার আমরা কী দেবো না, এখানে কোনো আমরা একক দেবো না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে ফর্মুলা ওয়েট বা সংকেত ভর। অ্যাকচুয়ালি ফর্মুলা ওয়েট বা সংকেত ভর আর মলিকুলার ওয়েট যদি তুমি মানে ভ্যালু বার করার ক্ষেত্রে কোনো তফাৎ নেই, গল্পটা একই। তো তফাৎ কোথায়? সংকেত ভর আর আণবিক ভরের তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে এই মানে কনসেপ্টটা একই, কিন্তু কার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, রাইট? কার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। যেমন ধরো, আণবিক ভর কথাটা কার ক্ষেত্রে প্রযোজ্য? না, যারা যে সমস্ত পদার্থ অ্যাকচুয়ালি অণু তৈরি করে, মানে যে যৌগটা আসলে একটা অণু। এখন কারা অণু মানে যদি দুটো যে যৌগটার কথা বলা আছে, সেই যৌগটা যদি সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়, তাহলে আমরা সেই যৌগটা বলবো একটা অণু, রাইট? যদি সমযোজী বন্ধন, এখন সমযোজী তড়িৎযোজী বন্ধন, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন তোরা জানো কি জানি না, নিশ্চয়ই জানো। আমার এখানে পড়ানো হয়নি, কোনো একটা সময় হয়তো পড়াবো। যাই হোক, তো যদি সমযোজী বন্ধন দ্বারা যে যৌগগুলো তৈরি হয়, সেগুলোকে আমরা বলি অণু। আর যেগুলো তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, মানে ধরো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, যেগুলো তারা অ্যাকচুয়ালি অণু নয়, তারা দুটো অপোজিট চার্জ পাশাপাশি থেকে তারা একসঙ্গে একটা যৌগ তৈরি করে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড Na+ আর Cl-, তো এরা অপোজিট চার্জ পাশাপাশি অ্যাট্রাক্টেড হয়ে অনেকগুলো সোডিয়াম আর অনেকগুলো Na+, অনেকগুলো Cl- একসঙ্গে থেকে একটা কী করেছে, ক্রিস্টাল তৈরি করেছে। এটা আয়নীয় যৌগ, এগুলো হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তো এরা তো অণুই নয়, এরা তো কোভ্যালেন্ট কম্পাউন্ডই নয়, তো এরা অণুই নয়। যে অণু ফর্মেশন, যারা অণু ফর্মেশনই করে না, Na+ Cl- এরা মিলে কোনো অণু ফর্মেশনই করে না। তো অণু ফর্মেশন যদি না করো, তো সেখানে আণবিক গুরুত্বের কোশ্চেনে আণবিক গুরুত্ব বলে সেটা ভুল হয়ে যাবে। যেহেতু অণুই নয়, তার কি আণবিক গুরুত্ব বলবে, তাই না? অণু হলে তবে তো তার আণবিক গুরুত্ব বলবে। তো এক্ষেত্রে আমরা কি বলবো? সংকেত ভর বা ফর্মুলা ওয়েট। সংকেত ভর হিসাব করবো একইভাবে। সোডিয়ামের হচ্ছে 23 প্লাস ক্লোরিনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 35.5, মানে 58.5। ব্যাপারটা একই, শুধু মলিকুলার ওয়েট না লিখে বলবো ফর্মুলা ওয়েট। এবার দেখো, ফর্মুলা মানে সংকেত। কোনো একটা যৌগ, সে আয়নীয় হোক, সমযোজী হোক, যে কোনো যৌগ হোক,
কোনো একটা যৌগ যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় সেই সংকেতে যে মৌলগুলো যতগুলো করে থাকে তাদের টোটাল যে পারমাণবিক গুরুত্ব সেটা হবে তো সংকেত ভর। তাহলে বুঝতে পারছো, আমি যদি বলি জলের সংকেত ভর 18 বলতে পারো, কোনো ভুল নেই, কারণ জলের সংকেত H2O, তো বলতে পারো 18। সালফিউরিক অ্যাসিডের সংকেত ভর 98 বলতে পারো, কোনো সমস্যা নেই। আবার জলের আণবিক গুরুত্ব 18 এটাও বলতে পারো, কারণ এটা একটা অণু। আবার সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব 98 এটাও বলতে পারো, তাহলে এটা যেহেতু, কারণ এটা একটা অণু। তাহলে যারা অণু তৈরি করে তাদের ক্ষেত্রে তাদের আণবিক গুরুত্ব আর সংকেত ভর একই। তুমি সংকেত ভর বলো আর আণবিক ভর বলো, কোনো কন্ট্রাডিকশন নেই, বলতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যারা আয়নীয় যৌগ NaCl KCl এইসব যারা আয়নীয় যৌগ, তাদের ক্ষেত্রে তুমি এই যে 58.85কে মলিকুলার ওয়েট বলতে পারো না, একে আণবিক গুরুত্ব বলতে পারো না, এখানে সংকেত ভর বলতে পারো। তার মানে সংকেত ভর সমস্ত যৌগের ক্ষেত্রেই, আয়নীয় হোক সমযোজী হোক, যে কোনো সমস্ত যৌগের ক্ষেত্রে সংকেত ভর আমরা ইউজ করতে পারি। কিন্তু আণবিক ভর শুধুমাত্র যারা অণু তৈরি করে, যে সমস্ত যৌগ আসলে একটা অণু দিয়ে তৈরি, তাদের ক্ষেত্রে আমরা আণবিক ভর ব্যবহার করতে পারি। তো সংকেত ভর সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু আণবিক ভর অণুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে এই ব্যাপারটা মাথায় রাখবে, আদারওয়াইজ ব্যাপারটা তো একই, ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার আণবিক গুরুত্ব হলো বা সংকেত ভর হলো। এবার একই রকম যেমন আমরা অ্যাটমিক ওয়েটে পড়েছিলাম, সেরকম এখানে আমরা গ্রাম অ্যাটমিক ওয়েট পড়বো, এই গ্রাম মলিকুলার ওয়েট পড়বো, গ্রাম আণবিক গুরুত্ব। দেখো আণবিক গুরুত্বেরও তো কোনো একক নেই, যেহেতু দুটো ভরের রেশিও বা অনুপাত, তাহলে এর একক থাকবে না। তাহলে এখানে আমরা চলে আসবো গ্রাম মলিকুলার ওয়েট বা গ্রাম আণবিক গুরুত্ব। গ্রাম আণবিক গুরুত্ব যেমন গ্রাম অ্যাটমিক ওয়েট বলেছি, একই কনসেপ্ট। কি বলা হচ্ছে যে কোনো একটা মলিকুলার ওয়েট যত, তার গ্রামে প্রকাশিত ভর। তাহলে যদি আমি H2O বলি, H2O হচ্ছে মলিকুলার ওয়েট কত, মলিকুলার ওয়েট হচ্ছে 18, ক্যালকুলেশন একটু আগে দেখালাম। আর গ্রাম মলিকুলার ওয়েট কত হবে, 18 গ্রাম। আবার দেখো আমি আগেই দেখালাম অ্যাটমিক ওয়েটের ক্ষেত্রে, আমি জাস্ট কোরিলেট করাচ্ছি যে 1 গ্রাম অ্যাটমিক ওয়েট পরিমাণ, মানে 1 গ্রাম অ্যাটমিক ওয়েট যত গ্রাম হয়, তত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। এখানে কী থাকবে, অণু থাকবে, যেহেতু মলিকুলার ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে 1 গ্রাম অ্যাটম যদি বলি, 1 গ্রাম অ্যাটম H2O মানে হচ্ছে 18 গ্রাম H2O। এখানে কি আছে, 6.023 × 10⁻23 সংখ্যক কী আছে, H2O মলিকুল আছে। তাহলে কোনো একটা যৌগের আণবিক গুরুত্ব যত, তত গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে, বা ঘুরিয়ে বলতে পারো অ্যাভোগাড্রো সংখ্যক কণার ভর হচ্ছে তার আণবিক গুরুত্বর গ্রামে প্রকাশিত ভর সংখ্যা, মানে গ্রাম অ্যাটমিক ওয়েট। এগুলো খুব কাজে লাগবে, আমরা যখন মোল পড়বো তখন আবার এই জায়গাতে আসবো, তো এটা মাথায় রাখবে। এবার দেখো এই গ্রাম এটা গ্রাম মলিকুল, এটা অ্যাটম তো না, গ্রাম মলিকুল মানে গ্রাম অণু। এই 1 গ্রাম মলিকুলকে আমরা বলি মোল, এটাই বলা হয় মোল। এই মোল কনসেপ্ট প্রবাবলি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো, খুব ইন্টারেস্টিং। 1 গ্রাম মলিকুলকে আমরা মোল বলি, তার মানে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে কতগুলো অণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সে সংকেত ভর হলে তার 1 গ্রাম ফর্মুলা ওয়েটে বলবো, যেমন এখানে আমরা 1 গ্রাম মলিকুলার ওয়েট বলছি, ওখানে বলবো 1 গ্রাম ফর্মুলা ওয়েট। গল্পটা একই, শুধু মলিকুলার ওয়েটের জায়গায় ফর্মুলা ওয়েট লিখবো, বাকি স্টোরিটা তো সেম। তো এই হলো গ্রাম মলিকুল। এবার ধরো তোমাকে যদি বলে মোল নাম্বার বার করো, মোল নাম্বার বার করো, মানে গ্রাম মোল সংখ্যা বার করতে বলা, বা গ্রাম অণু সংখ্যা। এটা গ্রাম অণু সংখ্যা, গ্রাম মলিকুল নাম্বার, গ্রাম অণু সংখ্যা মানে হচ্ছে মোল সংখ্যা। এই বললাম 1 গ্রাম মোল মানে 1 গ্রাম মলিকুল মানে 1 মোল। তাহলে মোল নাম্বার সমান কী হবে না, ওয়েট বাই মলিকুলার ওয়েট। যেমন আমরা আগে দেখেছিলাম গ্রাম পরমাণু সংখ্যা, এখন গ্রাম পরমাণু সংখ্যাকে মোল বলা হয় না, কিন্তু গল্পটা একই, মানে মোল মনে ভাবতে পারো, 1 মোল বলতেই পারো, কোনো অসুবিধা নেই। ওখানে যেমন আমরা বলেছিলাম গ্রাম পরমাণু সংখ্যা কী করে, মানে পরমাণু সংখ্যা কীভাবে বার করবো না, ওয়েটকে মলিকুলার অ্যাটমিক ওয়েটে ভাগ করেছিলাম। এখানে আমরা গ্রাম অণু সংখ্যা বার করবো কী করে না, ওজন ভরকে মাস মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করবো। যেমন ধরো
আমি যদি বলি যে 90 গ্রাম H2O মানে কত মোল H2O বা কত গ্রাম অণু H2O, কী করে পারবো? দেখো এটা এর কনসেপ্টটা বুঝে নাও যে দেখো এই রিলেশনটা তো জানি, এটা আমরা মূল সংখ্যা দিকে আরও পড়বো। দেখো 18 গ্রাম, তাহলে আমাকে এটা আগে জানতে হবে কত মোলের সঙ্গে গ্রামের রিলেশন কী না, 18 গ্রাম ইকুয়াল টু 1 মোল। জলের ক্ষেত্রে জলের আণবিক গুরুত্ব কত? 18, তাহলে 18 গ্রাম মানে 1 মোল। যদি অন্য সালফিউরিক অ্যাসিড হতো তাহলে 98 গ্রাম হতো, এখানে জল হলে 18, CO2 হলে 44 হবে, হিসাব করে দেখে নেবে। তাহলে 90 গ্রাম কত হবে? 90/18 কত হবে? 5 মোল হবে, তাহলে 5 মোল। তাহলে যে কোনো মলিকুলের কোনো একটা ধরো মৌল যৌগ আছে, কোনো একটা পদার্থ আছে, তো যদি তার মোল সংখ্যা বার করতে হয় যে কত মোল পদার্থ আছে, ধরো তোমাকে কিছু পরিমাণ কিছু গ্রাম মানে পরিমাপ করে তোমাকে বলে দিল যে এত গ্রাম অমুক সালফিউরিক অ্যাসিড আছে, কি এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, কি এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তোমাকে দেওয়া আছে, বলো এতে কত মোল আছে। কী করে করবো? সেই ওজন যতটা দেওয়া আছে সেটাকে তার আণবিক গুরুত্ব দিয়ে কী করবো? ভাগ করে দেবো, বা যে সংকেত আণবিক তোমার আয়নিক কম্পাউন্ডে তার সংকেত ভর দিয়ে ভাগ করবো না, মনে মনে আণবিক ভরে ভাবো না, একই লেখার সময় লিখলেই হচ্ছে। তাহলে আমরা কী পেলাম? গ্রাম মলিকুলার ওয়েট, হ্যাঁ গ্রাম মলিকুলার ওয়েট, গ্রাম মলিকুল, সব এই টার্মগুলো শিখে নিলাম ওই গ্রাম অ্যাটমের মতোই। লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোলার মাস, মোলার ভলিউম। মোলার মাস তো মলিকুলার ওয়েটেই। মোলার মাস বা মোলার আয়তন, সরি মোলার ভলিউম, বারবার মাস বলা হয়ে যাচ্ছে। মোলার ভলিউম, মোলার মাস নয়, মোলার ভলিউম মানে মোলার আয়তন। তাহলে এই যখন ভলিউমের কথা আসছে চোখ বন্ধ করে গ্যাস হবে, যদি গ্যাসিয়াস সাবস্টেন্স না হয় তো সেক্ষেত্রে মোলার ভলিউম ইউজলেস, তা গ্যাস হতে হবে। ধরো আমরা যা গ্যাসীয় পদার্থ জানি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, এইগুলো কি তুমি ওয়াটার ভেপার বলতে পারো, তাকে কী করতে হবে? গ্যাস হতে হবে। তাদের ক্ষেত্রে মোলার মাস মানে সিম্পল অ্যাট পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেসার, কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড প্রেসারে ভলিউম অফ 1 মোল গ্যাস, মোল অফ এ গ্যাস, সেটা হচ্ছে মোলার ভলিউম বা মোলার আয়তন। মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে 1 মোল পরিমাণ কোনো একটা গ্যাসীয় পদার্থের যা আয়তন হবে সেটা হচ্ছে তার মোলার আয়তন বা মোলার ভলিউম। এবার বলা হয় যে অ্যাট এসটিপি বা অ্যাট এনটিপি, মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার বা এসটিপিও বলা হয় একই জিনিস, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অ্যাট এনটিপি আর এসটিপি তোমার 1 মোল কোনো একটা গ্যাস, 1 মোল গ্যাসের ভলিউম হয়, ভলিউম কত হয় জানো? 22.4 লিটার। এটাও মনে রাখবে, এটাও যখন মূল নাম্বার পড়বো সেটা জানতে কাজে লাগবে। এসটিপি বা এনটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার বা নর্মাল টেম্পারেচার প্রেসারে 1 মোল পরিমাণ কোনো একটা গ্যাসের, যে কোনো গ্যাস তার আয়তন হবে 22.4 লিটার। এটা হলো মোলার ভলিউম। তাহলে আমরা আজকে কী টার্ম শিখলাম? অ্যাটমিক ওয়েট এবং তার সেক্ষেত্রে গ্রাম অ্যাটমিক ওয়েট, গ্রাম অ্যাটমিক নাম্বার মানে পারমাণুগুরুত্ব, গ্রাম পারমাণুগুরুত্ব, গ্রাম পরমাণু সংখ্যা শিখলাম। অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক, তারপরে শিখলাম এভারেজ অ্যাটমিক ওয়েট, তারপরে মলিকুলার ওয়েট, পারমাণবিক গুরুত্ব, গ্রাম মলিকুলার ওয়েট, গ্রাম মলিকুলার নাম, গ্রাম মলিকুল বা মোল, আর শিখলাম মোলার ভলিউম। এই টার্মগুলো শিখলাম। নেক্সট ক্লাসে আমরা শিখব মোল কনসেপ্ট, ভেরি ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তো দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।